সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশন যেতে হলে প্রায় 30 মাইলের ওপর পথ পার হতে হয়। পাহাড়ি পথ, এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপর রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনাও কম নয়। সকাল বেলায় বেরোলেও মাঝপথে সন্ধে হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালাম শিকার কুঠিতে একটা রাতের জন্য আমায় মাথা গোজার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে, আপনি এক রাত কেন 1 মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাতটা সেখানেই বিশ্রাম করবেন। আরো ঘর আছে, আপনার থাকার অসুবিধা হবে না। কিন্তু কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো বলুন। কুঠির পাশেই শালবনের ভেতর সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে। সে দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পরও পাড়া মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতর ঘুমোতে আসে। আমি হো হো করে হেসে উঠলাম, বললাম, বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা, আমি রাজি। ম্যানেজার বললেন, আমি অবশ্য সব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছলাম। ডুলি বেয়ারা বলে গেল মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব আমাকে পাইপ টানছিল। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে ডেকে সাহেব বললেন, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে পেয়েছি। তুমি? আমি হোম যাচ্ছি। তুমি কি আজ রাতে এখানে থাকবে? হ্যাঁ সাহেব। ফাইন ফাইন, দুজন একসঙ্গে রাত কাটানো যাবে, ভালোই হলো। দুজন কেন সাহেব? 3 জন। 3 জন আবার খেয়ে? তুমি কি আমার হোটেলে কথা বলছো নাকি? ওকে আমি মানুষের মধ্যে গণ্য করি না। না সাহেব, তোমার আর্দালির কথা বলছি না। তবে কি কুঠির দারোয়ানের কথা ভাবছো? সে তো রাত্রে এখানে থাকে না। না না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন? আহা, হ্যাঁ শুনেছি বটে, তবে সে রূপকথার এক বর্ণ আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে এখানে রাত কাটাতে আসি। টেলার পাইপে 3-4টে টান মেরে বলল, দেখো বক্ষ, সাঁওতালদের এই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর 2টি নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। আমি এসে বলল, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভেতরে শুতে আসবে না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? ওই যে ওইখানে, মিনিট খানেকের পথ। পায়ে এগিয়ে কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথরের ঢিপির উপর মানুষের মতো উঁচু একটা মূর্তি দেখতে পেলাম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলেই মুখের কাছটা নিনাদ করে ওঠে। মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে, কান দুটো হাতির মতো, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতো, দুটো গোল গোল কাচের চোখ আগুনের মতো চলছে। হাঁ করা বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বেরিয়ে। কাঁধ ও মুন্ডুর মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাঁখারির ওপর মুখখানা বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠকে খুঁটে আর কোনো অঙ্গ গড়াই হয়। মূর্তির গায়ের রং আলকাত্তার মতো কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলাম, এই মূর্তি যদি সত্যি সত্যি রাতে কুঠির ভেতরে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এই জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির ভেতর ফিরে এলাম। সিঙ্গার পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছে। আমাকে দেখে বলল, হ্যাঁ দত্ত, খুব ঝড় বৃষ্টি আসছে। সত্যি কথা, পশ্চিমের আকাশখানা অচমনিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথরের মতো হয়ে গেছে।
ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। ডিনারের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগেই ডিনার খেয়েছি। এখন ডিনার তার ঘরে দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে রোদ টুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আয়না গোনা করছে। যত তাদের বলবার চেষ্টা করি আজেবাজে নানান কথা ভেবে, তত তারা মনের ওপর চেপে বসে। নরম মাটির ওপর ভারী পায়ের দাগের বাইরে বৃষ্টি চলে চলেছে। মাঝে মাঝে সরু দমকা হাওয়া হাঁ হাঁ করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছপালা মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ। তারই ভেতর থেকে একবার শুনলুম হায়নার অট্টহাসি, একবার শুনলুম শিয়ালের দলের মোড়া কান্না, একবার বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম দুম করে আঘাত। দরবার করে আমি বিছানার উপর বসলাম। সে কি আসছে? দরজার উপর আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজার কড়া নড়ে উঠেছে। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি। এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান। এই তো সকালই বাস, নিশ্চয় কোনো সকাল গান গাইছে, কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কি সাঁওতাল মনের আনন্দে সকরি গান গাইতে আসবে? আবার দরজার উপর ঘন ঘন আঘাত। এবারে আরো জোর। এই তো স্বরের ধাক্কা নয়, এই যে সত্যি সত্যি এই দরজা খেলে চলেছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখন মতে এসেছে? আবার গান শুন। এবার আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপর। তীব্র ক্ষণক্ষণে গলার আওয়াজ। হঠাৎ উল্টো বিপদ। কুঠির ভেতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভেতরে বাইরে বিপদ থেকে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, এমন সময় দরজা খোলো, সে দিবে তো টেলারের গলা। বাজলো। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। টেলার হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললাম, মিস্টার টেলার, কি হয়েছে? এত রাত্রে কি দরকার তোমার? টেলার দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে বলল, খুব তো আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের কাছে গিয়ে আমায় ডাকছিলে? না, আমি তো বিছানা ছেড়ে এক পাও মরিনি, কিন্তু আমারও ঘরের দরজা কে যেন নাড়ছে আর গান গাইছে। ওই শোনো। তুম তুম করে আমার ঘরের দরজার উপর আবার দুবার প্রচন্ড আঘাত। সঙ্গে সঙ্গে কি গান। আচমকা আবার একটা ঝড়ের ছাপটা এসে দরজা জানালার উপর আছড়ে পড়ল, এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোয় স্পষ্ট বুঝলাম বারান্দার উপর কার একটা জীবন্ত ছায়া মূর্তি দাঁড়িয়ে। ওকে সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে। আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। পিলারের বন্দুক তুম করে গর্জে উঠল, এবং সঙ্গে সঙ্গে ছায়া মূর্তিটা সাত করে বারান্দার পাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলার চেঁচিয়ে উঠল, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল, কিন্তু পাছে টেলার মনে করে বাঙালি কাপুরুষ। সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিই। টেলার টলতে টলতে আমার বিছানার উপর গিয়ে বসে পড়বে। গুপ্তা, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতে তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কি যেন গাই। সকালবেলা কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছেই। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ানো। সারা আকাশখানা যেন কালো মেঘে ঘেরা টোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোন অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যত দূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গগন্নত শিখর, এবং তারই ভেতরে এসে পড়ছে পীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারা। কোথাও পশু পাখি, কীট পতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের উপর দিয়ে কিন্তু জলস্রোত যেন কোন অদৃশ্য শত্রুকে পেয়ে আক্রমণ করতে ছুটে চলেছে। বারান্দার এক কোণে চোপিয়া কাপড় মুড়ি দিয়ে কি একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলেন, এই
কে তুই? এই এই কে তুই? বার করে ডাকাডাকির পর কাপড়ের ভেতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো। হ্যাঁ, বলেন কথা। কে তুই? আমি ঠাকুরের পূজারি গো। ঠাকুর? কে ঠাকুর? যিনি এই শালবনে থাকেন। তুই এখানে কি করছিস? ঠাকুর রোজ রাতে এখানে ঘুরতে আসেন গো, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। কাল রাত্রে তুই তাহলে দরজা ঠেলছিলি? আমিও ঠেলছিলাম, ঠাকুরও ঠেলছিলেন গো। গান গাইছিল কে? আমি। এমন সময় টেইলারও ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বল। টেইলার তো শুনেই মহাকাপ্পা। What, you little piece of singing in the night, eh? I'm going to show you! ক্রুশিবাকে পুরুষের দিকে ছুটে যাবে মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে ফোনের ভেতর অদৃশ্য হয়ে গেল। টেইলার বলল, রাস্কেল তাকে ধরতে পারলে একবার দেখিয়ে দিত। সারা রাত কি শান্তিতে কেটেছে। আরে দিলে আরে যাকে যা হওয়ার হয়ে গেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন আমাদের কি হবে? উটির দরওয়ানও এলো না, ডুলি পেয়ারাও এই দুর্যোগে বোধহয় আসবে না। আমরা যাবো কেমন করে? আমাকে যেমন করেই হোক আজ যেতেই হবে। বম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কেটে ফেলেছি। উপায় থাকলে তোমাকে আমি স্টেশন পর্যন্ত নিয়ে যেতুম, কিন্তু আমার 2 সিটার গাড়ি, আমি আর আমার হোটেলে। তুমি তোমার চাকর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না, কাজে তোমাকে এখানে ফেলে রেখে আমাকে যেতে হবে। অর্ডারে টেলরের পারদানি এসে সালাম করল। টেলর বলল, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললাম, তুমি কি সত্যি সত্যি এই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও নাকি? অফকোর্স, আমার যে কথা সেই কাজ। বৃষ্টি এখনো থামে। আমি এখন উঠিতে বদলিশ হয়ে আছি, ঘুমাচ্ছি। একটা ইংরেজি নভেল বার করে পড়তে বসে। ঘন্টা দেড়েক পর সন্ধ্যার আবির আলোটা কমিয়ে দিয়ে শোয়ান উপক্রম পথ। এমন সময় বাইরে টিভির ওপর আওয়াজ হলে ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাঠ বরাবর এলো। তারপর দরজার উপর ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেইলর তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে। এই আবার কে জ্বালাতে? নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুষ বেটা। সে হতভাগা রোজ রাত্রে এইখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় যে কুটির ভেতর ভূতের রাজা শুতে আসেন। ধাক্কার জোর ক্রমে বেড়েই একবার ভাবলুম দরজা খুলে পুরুষটাকে লাফি মেরে তাড়িয়ে। তারপর মনে হলো, সেটা কি খবর? এই দুর্যোগে বিজন জঙ্গলের ভেতরে রাত্রে একলা আমি এখানে আছি। যদি কোনো দস্যু লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ানো। দরজার এক জায়গায় একটা ফুটো ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেয়েছি। বলল, কে আছো চলে যাও, নইলে আমি এক্ষুনি বন্দুক ছুড়বো। কোনো জবাব নেই। দরজার উপর ধাক্কাও থামলে। এখনো আমার কথা শোনো, নইলে কিন্তু। বাইরে শ্রীকলায় কে হাসতে না। আমি বন্দুকের ঘোড়া চেপে দিই। সঙ্গে সঙ্গে দরজার উপর ধাক্কা উঠে গেলেন। এক ঠাপ করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে পেলাম। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি। সে হাসি অমানসিক। শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুল। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কি শুয়ে রয়েছে। পেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। এই এই ওই ধর্মর করে সে উঠে বসল। সেই সাঁওতাল পুরুষটা। বলেন কর্তা। কাল আবার কি করতে এসছি এখানে? বাড়ি চালাকি দিয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলালো। শান্ত গলায় বলল, আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন, আমিও তাই এসেছিলাম গো। আমার ঠাকুর এখানে ঘুমোতে এসেছিল? কোথায় তো ঠাকুর? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছে। মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখেছি টেইলার তাকে নিয়ে চলে গেছে। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশে শালবনে গিয়ে হাজির হন। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লোকে জিভ বার করে ঠিক সেই স্থানে দাঁড়িয়ে। আর অতি মোটি পেটের উপর একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মুঠির আরো নানান জায়গাতেও রক্তের চিহ্ন। তবে যে আমার বন্দুকের গুলি ভাবতে পারি না। মুহূর্তের দিকে আর টাকাকেও পাল।
কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আজ প্রাণপণে দৌড়ে আনতে পারলেন। কলকাতায় ফিরে এসে খবরের কাগজে এই বিবরণটি পড়ল। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেইলর কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারাইয়াছে। স্থানীয় জঙ্গলের ভেতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়েছে। মোটরের ওপর ভিতর ও চারিপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেইলর ও তাহার আর্দালি কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেইলর ও তাহার আর্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রের খোঁজ পাওয়া গিয়াছে। তুমি মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছে, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেইলর আর তার আর্দালির গায়ের রক্ত। এবং সেই সাঁওতাল পুরুষটাই নিশ্চয়ই কোনোভাবে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। এই বলে প্রবোধ দিল বটে, কিন্তু প্রতিজ্ঞা করল শিকার কুটিতে আর কখনো রাত্রি বাস করব। কিসে কি হয় কে জানে। I can feel it.